আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, নড়বড়ে হয়ে গেছে বেনিয়ামিন নেতানিয়াহুর সিংহাসন। অর্থাৎ ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র ক্ষমতায় থাকার মেয়াদ তার শেষ হয়ে আসছে। অর্থাৎ তার সরকারের একটা পতন হতে পারে বলে এখন অনেকেই ধারণা করছেন। এবং বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের পতন বা এই সরকার ভেঙে পড়ার বিষয়টি শুরু হয়েছে ইসরায়েলের সঙ্গে হামাসের এই যে একটা চুক্তি হয়েছে, এই চুক্তি ইসরায়েলে পাশ হওয়ার সঙ্গে সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেষ্টায় হামাসের সঙ্গে ইসরায়েল একটা চুক্তিতে গেছে এবং এই চুক্তির অনেকগুলো ধাপ রয়েছে। তার প্রথম ধাপ এখন বাস্তবায়িত হচ্ছে। প্রথম ধাপের ভেতর রয়েছে যে দুই পক্ষ বন্দি বিনিময় করবে, অর্থাৎ হামাসের কাছে আটক থাকা ইসরায়েলি জিম্মি যারা আছে তাদেরকে ছেড়ে দেবে এবং যেসব জিম্মি মারা গেছেন তাদের মরদেহ বা দেহাবশেষ ফেরত দেওয়া হবে এবং এর বিনিময়ে সেখানে আক্রমণ বন্ধ হবে, অর্থাৎ যুদ্ধবিরতি হবে। ইসরায়েল ২,০০০-এর মতো বন্দীকে ছেড়ে দিবে, যার মধ্যে ২৫০ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত রয়েছে। অর্থাৎ এই ২৫০ জনের যে তালিকা, এদেরকে ইসরায়েল সবচেয়ে বেশি অপছন্দ করে এবং সেনাবাহিনী একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত সরিয়ে নিয়ে আসতে হবে। এটি হলো প্রথম ধাপ। কিন্তু এই চুক্তির আরও ধাপ রয়েছে এবং পরবর্তী ধাপে যে বিষয়গুলো রয়েছে চুক্তির, সেখানে হামাস নিরস্ত্র হবে কিনা, গাজা কিভাবে পরিচালিত হবে এবং ধাপে ধাপে সেনাবাহিনী পুরোপুরি এই গাজা থেকে সরিয়ে নেওয়ার বিষয় রয়েছে। যখন গাজা থেকে সেনাবাহিনী পুরোপুরি সরিয়ে নেবে ইসরায়েল, তখনই বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের পতন ঘটতে পারে বলে বিশ্লেষকরা ধারণা দিচ্ছেন। কেন বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এত নড়বড়ে হয়ে উঠল, এত নাজুক হয়ে উঠল, যেখানে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্র এই চুক্তির পেছনে রয়েছে? আপনারা জানেন যে ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহু একটা কোয়ালিশন সরকারের প্রধান, অর্থাৎ একটা জোট সরকারের প্রধান। সেই জোটে দুজন কট্টরপন্থী ইসরায়েলি রয়েছেন। তার একজন হলেন অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচ এবং অপরজন হলেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামির বেন-গাভির। তারা দুজন কট্টরপন্থী এবং তারা দুজন স্বপ্ন দেখেন গাজা দখল করে নেয়ার, পশ্চিম তীর দখল করে নেয়ার এবং হামাস নির্মূল করে দেয়ার। এমনকি ইতামির বেন-গাভির যদিও চুক্তিটি পাশ করেছেন তারা, কিন্তু ইতামির বেন-গাভির বলেছেন যে হামাসকে যদি ভেঙে দেয়া না হয় তাহলে তিনি বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকেই ভেঙে দেবেন। অর্থাৎ এই চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যে একটা স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হওয়ার স্বপ্ন দেখছেন ডোনাল্ড ট্রাম্প এবং এই যুদ্ধটা চিরস্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার একটা ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার বিপরীতে বেজালেল স্মটরিচ এবং ইতামির বেন-গাভিরের পুরো গাজা দখল করে ফেলা, সেখানে ইহুদি বসতি গড়ে তোলা, ফিলিস্তিন রাষ্ট্র না থাকার যে স্বপ্ন তারা দেখছে, সেই স্বপ্নটা ভেঙে যাচ্ছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা এবং এই দুজন কট্টরপন্থী মন্ত্রীর পরিকল্পনা দুটো সাংঘর্ষিক, একটি অন্যের সঙ্গে মিলে না। এখন ডোনাল্ড ট্রাম্প বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ দিয়ে এই চুক্তি বাস্তবায়নে বাধ্য করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে। এর পিছনে চলুন আমরা একটু যুক্তি খুঁজে বেড়াই যে কেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ দিয়ে থাকতে পারেন। এর পিছনে কি কারণ থাকতে পারে? তার আগে বলি যে আমরা কোন কথা থেকে ধরে নিব যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সত্যি সত্যি বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ দিয়েছিলেন। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তিনি এই গাজা যুদ্ধের ব্যাপারে আর ধৈর্য ধরে রাখতে পারছেন না, তিনি চান দ্রুত এটি শেষ হয়ে যাক। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আর এই যুদ্ধটা চলুক সেটি তিনি চাইছেন না। তো এখন মার্কিন প্রেসিডেন্ট যদি না চান একটা কিছু, সেটি করার জন্য তিনি তো নিশ্চয়ই চাপ দিবেন। তিনি তো ইউক্রেনকে চাপ দিয়েছেন, আপনারা দেখেছেন হোয়াইট হাউসে এই যে জেলেনস্কি গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে, তার সঙ্গে তিনি কি আচরণ করেছেন সেটিও আপনারা দেখেছেন। এবং গোয়েন্দা তথ্য সহায়তা, অস্ত্র সহায়তা বন্ধ করে দিয়েও জেলেনস্কিকে একটা চাপে রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সুতরাং ডোনাল্ড ট্রাম্প চাপে রাখতে পারেন। কেন? কারণ হলো যে যদিও ইসরায়েল যুক্তরাষ্ট্রের স্বার্থ, যদিও ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবচেয়ে ভালো, কিন্তু মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর সঙ্গেও তো ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক রাখার বিষয় রয়েছে। এমনকি
মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি সেটি কাতারে, এবং কাতারে বেনিয়ামিন নেতানিয়াহু যেটি করেছেন সেটি হলো যে কাতারকে বা কাতারের যে থানি পরিবার যারা সেই দেশটিকে চালায় তাদেরকে ব্যাপকভাবে ক্ষুব্ধ করে তুলেছে। তারা এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে কি পরিমাণ ভালো সম্পর্ক রাখছিল, আমি একটা উদাহরণ দিই। এই যে মার্কিন প্রেসিডেন্ট যেই বিমানটিতে করে, উড়োজাহাজটিতে করে সব জায়গাতে ঘুরে বেড়ান, সেরকম একটা উড়োজাহাজ কিনে ব্যক্তিগতভাবে এই থানি পরিবার ডোনাল্ড ট্রাম্পকে ব্যক্তিগতভাবে উপহার দিয়ে দিয়েছে। এবং যুক্তরাষ্ট্রের তো আপনাদেরকে বললামই যে সবচেয়ে বড় ঘাঁটি সেখানে রয়েছে। এবং এই যে হামাসকে যে কাতার তার দেশে জায়গা দিয়েছিল, অফিস খুলতে দিয়েছিল, সেগুলো যুক্তরাষ্ট্রের অনুরোধে করেছিল। এবং এই যে কাতার মধ্যস্থতা করছিল হামাস এবং ইসরায়েলের সঙ্গে, সেটিও যুক্তরাষ্ট্রের অনুরোধে করছিল। এবং সেখানে এই যখন তারা বৈঠক আয়োজন করছে, সেই বৈঠকের সময় ইসরায়েল সেখানে হামলা করেছিল এবং সেখানে কাতারের একজন নিরাপত্তা কর্মী মারা গিয়েছিলেন। একটা দেশের নিরাপত্তা কর্মী আরেকটা দেশের বিমান আক্রমণে মারা গেছে এবং কাতার বলছে যে এটি তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন হয়েছে। এরপর কাতার কি করেছে? পাল্টা আক্রমণের কথা বিবেচনা না করে কাতার একটা প্রচন্ড রকম প্রেশার ক্রিয়েট করেছে ইসরায়েলের উপরে। ইসরায়েলের উপর একটা প্রেশার ক্রিয়েট করা মানে হলো যে ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের ওপরে একটা প্রেশার ক্রিয়েট করা। কি করেছে কাতার? মুসলিম বিশ্বের 60টি দেশকে 60 দোহাতে হাজির করেছে এবং ইসরায়েলকে একঘরে করে ফেলার একটা ব্যবস্থা নিয়েছে। আরব নেটো তৈরি হবে কিনা সে আলোচনা পালে হাওয়া লেগেছে। আরব দেশগুলো নিজেরা নিজেদের নিরাপত্তা কিভাবে রক্ষা করা যায় সে বিষয় নিয়ে আলাপ আলোচনা শুরু করে দিয়েছে। এমনকি মুসলিম বিশ্বের জন্য অনুভূতির জায়গা সৌদি আরব পাকিস্তানের সঙ্গে একটা সামরিক চুক্তি করে ফেলেছে ন্যাটোর আদলে। এক দেশ আক্রান্ত হলে আরেক দেশ আক্রান্ত হয়েছে বলে ধরে নেবে। এই যে মধ্যপ্রাচ্য এবং আরব দেশগুলো, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তার না চেয়ে, কিংবা আরেকটু যদি আমরা বলি স্পষ্ট করে, যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় পুরোপুরি ভরসা না করে নিজেরা নিজেদের নিরাপত্তার বিষয় নিয়ে ভাবা শুরু করেছিল। এই বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্য বা যুক্তরাষ্ট্রের প্রভাবের জন্য খুব একটা ভালো বার্তা দেয় না। সুতরাং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধৈর্য হারানোর যথেষ্ট পরিমাণে কারণ সেখানে রয়েছে। আরও কিছু আচরণ আমরা স্মরণ করতে পারি, যা থেকে আমরা ধরে নিতে পারি যে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে চাপ দিয়েছেন। এই যেমন ধরুন, বেনিয়ামিন নেতানিয়াহু গেছেন হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে, এবং তখন বেনিয়ামিন নেতানিয়াহু কাতারে একটা ফোন করেছেন। ফোন করে তিনি আক্রমণের জন্য দুঃখ প্রকাশ করেছেন। ওই টেলিফোনটি ডোনাল্ড ট্রাম্প ধরে রেখেছিলেন, মানে ফোনের অংশটা দিয়ে দেওয়া ছিল নেতানিয়াহুর কাছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের এখানে আগ্রহ ছিল যে নেতানিয়াহু যেন ফোন করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক গণমাধ্যম যে বিশ্লেষণগুলো আমাদেরকে দিচ্ছে, যে একটা চাপে পড়ে বেনিয়ামিন নেতানিয়াহু এই যে চুক্তি মেনে নিয়েছেন, এটি তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ হলো যে গাজা পুরোপুরি হারিয়ে ফেলার এবং এই যে পুরো জায়গাটি দখল করতে না পারার দুঃখ বোধ থেকে ইসরায়েলের দুজন কট্টরপন্থী মন্ত্রী তাদের দলের সদস্যদেরকে নিয়ে যদি সরকার থেকে চলে যায়, তাহলেই বেনিয়ামিন নেতানিয়াহুর এই কোয়ালিশন সরকার ঝুপ করে ভেঙে পড়বে। তারপর আরো ব্যাপার আছে। এই যে এতদিন ধরে তিনি এত যুদ্ধ করলেন এবং এত যুদ্ধ করার পরে বেনিয়ামিন নেতানিয়াহুরই তো ইসরায়েলে সবচেয়ে বেশি জনপ্রিয়তা থাকার কথা, তাই নয় কি? মজার ব্যাপার হলো, এই মুহূর্তে ইসরায়েলে সবচেয়ে বেশি জনপ্রিয় ব্যক্তিত্বের নাম হলো ডোনাল্ড ট্রাম্প। কেন? কারণ তিনি ওই যে জিম্মিদেরকে ছাড়িয়ে নিয়ে আসার একটা কার্যকর উদ্যোগ নিয়েছেন এবং জিম্মির যারা আত্মীয় স্বজন তাদের মাধ্যমে ইসরায়েলের জনগণ তারা বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সমাবেশ করে আসছিল, প্রতিবাদ করে আসছিল এবং তারা বলে আসছিল যে যুদ্ধ করে নয়, আলাপ আলোচনা এবং শান্তির মাধ্যমেই জিম্মিদেরকে ফিরিয়ে আনা যাবে, যে বিষয়টি ডোনাল্ড ট্রাম্প বাস্তবায়ন করেছেন। এবং এই বার্তাও বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য খুব একটা ভালো বার্তা হিসেবে যায় না বলেই এখন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। আপনাদের কি মত? সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।